ইরান আর আগের ইরান নেই বললেন নেতানিয়াহু। ইরানের নির্ভুল আঘাতের রহস্যে চীনের উপগ্রহ ব্যবস্থা। সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে, মন্তব্য স্পিকারের। ফুটবল বিশ্বকাপ ঘিরে ট্রাম্প ইরান পাল্টাপাল্টি বক্তব্য। অসুস্থ মির্জা আব্বাসকে সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। নিজামী মুজাহিদ ও সাইদিদের জন্য সংসদে শোক প্রস্তাব। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একের পর এক কলস, গুপ্তধনের গুঞ্জন। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একের পর এক কলস, গুপ্তধনের গুঞ্জন। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ইরান যুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন নেতানিয়াহু। সেখানেই ইরানের পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেছেন, ইরান আর আগের ইরান নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে দাবি করেছেন তার দেশ আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে, কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু বলেন, প্রায় 2 সপ্তাহের আক্রমণে ইরান প্রচণ্ড আঘাতের মুখোমুখি হয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং বাসিস বাহিনীর মারাত্মক ক্ষতি হয়েছে। তিনি আরও দাবি করেন, ইরান আর আগের ইরান নেই। 28 ফেব্রুয়ারির হামলা ইরানকে তার পারমাণবিক ও ব্যালিস্টিক প্রকল্পগুলোকে ভূগর্ভস্থ স্থানান্তরে বাধা দিয়েছে। ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি এবং হিজবুল্লাহর নেতা নাইম কাসেম সম্পর্কে জানতে চাইলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমি এদের কারোর জন্যই কোনো লাইফ ইন্স্যুরেন্স নেব না। খামেনি রেভলিউশনারি গার্ডদের পুতুল, যিনি জনসমক্ষে উপস্থিত হতে পারেননি। সর্বোচ্চ নেতার জারি করা একটি বিবৃতি রাষ্ট্রীয় টিভিতে একজন সংবাদ উপস্থাপককে দিয়ে পাঠ করানো হয়। সম্প্রতি ইরানে ব্যাপক বিক্ষোভ হয়, যেখানে অনেক ইরানিরা তাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন। তাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমরা তোমাদের পাশে আছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের ফলে ইসরায়েল এই অঞ্চলে জোট গঠন করতে সক্ষম হয়েছে। অতীতে এটা সম্ভব হতো না, কিন্তু এখন আমরা আমাদের যথাসাধ্য ভালো করছি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এই সংবাদ সম্মেলন ছিল যুদ্ধের বর্ণনাকে নতুন করে উপস্থাপন করার একটি প্রচেষ্টা, যাতে ইসরায়েলকে বিজয়ী হিসেবে চিত্রিত করা যায়, কারণ তিনি এই বছরের শেষের দিকে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ইরানের হামলার কৌশল ও নিখুঁত লক্ষ্যবস্তু নির্বাচন নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর হামলায় চীনের বাইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করছে ইরান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের শুরুতে ইরানের হামলা ছিল তুলনামূলক কম নিখুঁত, তবে সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্যবস্তু আরও নির্ভুলভাবে আঘাত করতে শুরু করেছে তারা। বাইদু স্যাটেলাইট ব্যবস্থাকে কাজে লাগানো হতে পারে। 2020 সালে চালু হওয়া এই ব্যবস্থায় বর্তমানে মোট 48টি উপগ্রহ কাজ করছে। এর মধ্যে 15টি আঞ্চলিক এবং 33টি বৈশ্বিক সেবা দেয়। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2015 সালেই এই ব্যবস্থার ব্যবহার নিয়ে চীনের সঙ্গে চুক্তি করেছিল ইরান। ইরানের এক কর্মকর্তার মতে, জিপিএস সিগন্যাল বারবার বাধাগ্রস্ত হওয়ায় বিকল্প হিসেবে বাইদুর ওপর নির্ভর করতে হচ্ছে। শুধু পরিবহন বা কৃষি নয়, সামরিক ক্ষেত্রেও এই স্যাটেলাইট ব্যবস্থা ব্যবহার করা হতে পারে, বিশেষ করে লক্ষ্য নির্ধারণ, সিগন্যাল জ্যামিং প্রতিরোধ এবং সাইবার নিরাপত্তায়। নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি, তবুও তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিলেন। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা সংসদের রেওয়াজের বাইরে। আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। এ সময় তিনি ক্রিকেটের মতো জাতীয় সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করবেন বলে সাংবাদিকদের জানান। স্পিকার বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হব। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখব। সরকারি দল এবং বিরোধী দল বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন মেজর হাফিজ।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ঘিরে ইরানের অংশগ্রহণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে বিশ্বকাপে স্বাগত জানালেও নিরাপত্তার কারণে অংশ না নেওয়ার পরামর্শ দেন। এর জবাবে ইরানের জাতীয় ফুটবল দল জানায়, বিশ্বকাপ কোনো একক দেশের ইভেন্ট নয় এবং কাউকে বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই। তারা আয়োজক দেশের নিরাপত্তার সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে। এদিকে ইরানের ক্রীড়ামন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর তৈরি হওয়া পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন। সূচি অনুযায়ী 15 জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করার কথা ইরানের। এরপর তারা বেলজিয়াম ও মিশরের মুখোমুখি হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, আজ বিকেল 3টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এরপর সন্ধ্যা 6টার দিকে মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শেই মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও থাকতে পারেননি ঢাকা 8 আসনের এই সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তোলা শোক প্রস্তাবে যুক্ত করা হলো মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, আলী আহসান মুজাহিদ সহ প্রয়াত কয়েকজন জামায়াত নেতার নাম। বিরোধী দল শোক প্রস্তাবে তাদের নাম অন্তর্ভুক্ত করার দাবি করলে তা গ্রহণ করেছেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিরোধী দলীয় উপনেতা যাদের নাম উল্লেখ করেছেন সেগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। এর আগে শোক প্রস্তাবের ওপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আলোচনা হয়। এরপর শহীদ জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা করা হয়। খালেদা জিয়া ও জুলাই যোদ্ধাদের শোক প্রস্তাব নিয়ে আলোচনার পর শোক প্রস্তাব গৃহীত হলো বলে ঘোষণা দেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার অধিবেশনের প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত বিরতি শেষে রেওয়াজ অনুযায়ী শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। ড্রেন নির্মাণের জন্য মাটি খনন চলছিল স্বাভাবিকভাবেই, কিন্তু হঠাৎই শ্রমিকদের কোদালের আঘাতে মাটির নিচ থেকে বেরিয়ে আসে একটি বড় মাটির কলস। কৌতূহল নিয়ে সেটি তুলতে সামনে আসে আরেকটি, তারপর আরও একটি। অল্প সময়ের মধ্যেই মাটির নিচ থেকে একের পর এক বেরিয়ে আসে 30 থেকে 35টি বড় আকারের কলস। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র কৌতূহল ও নানা জল্পনা। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভা এলাকায়। বৃহস্পতিবার সকালে ড্রেন সংস্কারের কাজ চলাকালে শ্রমিকরা প্রথমে কলসটি দেখতে পান। পরে খনন চালিয়ে গেলে একই ধরনের আরও অনেকগুলো কলস পাওয়া যায়। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় গুঞ্জন শুরু হয়, কলসগুলোর ভেতরে হয়তো লুকিয়ে আছে স্বর্ণ কিংবা কোনো গুপ্তধন। সেই গুঞ্জনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে ভিড় জমায় শত শত উৎসুক মানুষ। অনেকেই দলে দলে এসে মাটির নিচ থেকে ওঠানো কলসগুলো দেখতে থাকেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বাংলাদেশ পুলিশের স্থানীয় থানা সদস্যরা, গোয়েন্দা সংস্থার সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে শেষ পর্যন্ত প্রশাসনের উপস্থিতিতে কয়েকটি কলস খুলে দেখা হলে ভেতরে পাওয়া যায় শুধু মাটিই। স্থানীয় প্রবীণদের ধারণা, প্রায় 200 বছর আগে কুমার নদের তীব্র স্রোত ও ভাঙন থেকে পাড় রক্ষার জন্য বড় বড় মাটির কলসে বালু ভরে মাটির নিচে সারি করে পুঁতে রাখা হয়েছিল। খনন কাজের সময় সম্ভবত সেই সময়কার কলসগুলোই বেরিয়ে এসেছে।